ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন WBCS। তোমাদের 20 ডেজ সিরিজের আজকে ডে 8। আজকে আমরা বায়োলজির দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। তো বায়োলজির প্রথম পার্ট তোমরা যারা দেখেছো তার PDF তোমরা ডেসক্রিপশনে যাবে, টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন করলে পেয়ে যাবে। আজকের যে ভিডিও বায়োলজির ওপরে সেকেন্ড পার্ট, এটারও ভিডিও কিন্তু তোমরা ডেসক্রিপশনে যাবে, সেখানকার টেলিগ্রাম জয়েন করবে এবং পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এক্সামের দৃষ্টিকোণ থেকে যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোকে নিয়েই ভিডিও বানানো হচ্ছে। বায়োলজির ওপরে আরও দুটো ভিডিও হবে, তাতে তোমাদের টোটাল বায়োলজি এক্সাম পার্সপেক্টিভে যেগুলো রয়েছে কভার হয়ে যাবে। আজকে আমার যে বিষয়টার উপরে বায়োলজিতে হাইলাইট করব, সেখানে একটা হয়েছে ব্লাড, একটা ভিটামিন এবং তার সঙ্গে মিসেলিনিয়াস কিছু টপিক। তো এইগুলোর ওপরে আমি বিশেষ করে হাইলাইট করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার উৎপত্তি কোথায়। এটা আমাদের একটা ফার্স্ট কোশ্চেন। এখান থেকে আমরা টোটাল ব্লাডটাকে যতটা কনসাইজ ভাবে করা যায় সেটা আমরা করব। তো চলে আসি লোহিত রক্তকণিকা। এই যে লোহিত রক্তকণিকা, এটাকে ইংলিশে বলা হয় রেড ব্লাড কর্পাসেল। তো লোহিত রক্তকণিকা বা RBC, রেড ব্লাড কর্পাসেল। তো এর উৎপত্তি কোথায়? এখানে আমরা উৎপত্তি কিন্তু দুটো ক্ষেত্রে পাবো। একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এটার উৎপত্তি হয় লিভার, আর বড়দের ক্ষেত্রে, বড়দের শরীরে এটা কিন্তু অস্থিমজ্জা বা বোন ম্যারো। ঠিক আছে, অস্থিমজ্জা বা বোন ম্যারো। তো এই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার উৎপত্তি। তো এবার আমরা লোহিত রক্তকণিকা থেকে আরও যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা একটু দেখে নেব। কি আসে আমাদের পরীক্ষায়? আমাদের আসে হচ্ছে এর অপর নাম কি? লোহিত রক্তকণিকার অপর নাম। ঠিক আছে, লোহিত রক্তকণিকার অপর নাম কি? এটা হচ্ছে এরিথ্রোসাইট। মাথায় রাখবে, এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। তো এখানে এই যে সাইট রয়েছে, এটা CYTE, এটা আমাদের কোষ সংক্রান্ত। আর এরিথ্রো মানে হচ্ছে রেড বা লাল, অর্থাৎ এরিথ্রোসাইট হচ্ছে লাল কোষ। মাথায় রাখবে। তো এরিথ্রোসাইট হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার অপর নাম। আচ্ছা, যেখানে লোহিত রক্তকণিকা মানে উৎপাদন হয়, এই উৎপাদন হওয়া বা তৈরি হওয়া, এই প্রসেসটাকে কি বলা হয়? তৈরি হওয়া এই প্রসেসটাকে বলা হয়, মনে রাখবে এখানে এরিথ্রো কথাটা যে আছে এটা থাকবে, আর উৎপাদন হলে হয় পয়সিস বা সিস। তো সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে এরিথ্রোপয়সিস। তো এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার উৎপাদন হয় যে, সেটাকে বলা হয় এরিথ্রোপয়সিস। আর কোথায় তৈরি হয় সেটা তো বাচ্চাদের ক্ষেত্রে লিভার, বড়দের ক্ষেত্রে বোন ম্যারো বা অস্থিমজ্জা। নেক্সট আমাদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা যদি কারো শরীরে যদি কম থাকে তো সেক্ষেত্রে কি হবে? দেখো, কম থাকাটা হচ্ছে পিনিয়া। মাথায় রাখবে। তো লোহিত রক্তকণিকা যদি কারো শরীরে যদি কম থাকে তাহলে সেটাকে বলা হবে এরিথ্রোসাইটোপিনিয়া। তার মানে হচ্ছে লোহিত রক্তকণিকা যদি কম থাকে সেটাকে এরিথ্রোসাইটোপিনিয়া বলে। আর আমরা প্রচলিত কথায় এটাকে বলে থাকি হচ্ছে অ্যানিমিয়া। আমাদের প্রচলিতভাবে এটাকে বলা হয় হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অর্থাৎ লোহিত রক্তকণিকা যখন শরীরে কম থাকে। নেক্সট আমাদের হয় হচ্ছে আকার। লোহিত রক্তকণিকার আকারটা কেমন হবে? আকারটা গোলাকার এবং দ্বি অবতল। গোলাকার এবং দ্বি অবতল, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার আকার। নেক্সট হচ্ছে আয়ু। আয়ু বা জীবনকাল কত? 120 দিন। ঠিক আছে। আর ধ্বংস কোথায় হয় লোহিত রক্তকণিকা? ধ্বংস হয় হচ্ছে প্লীহাতে। প্লীহাকে বলা হয় স্প্লিন। স্প্লিন। তো সেখানে হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। সেটা হচ্ছে আমাদের ব্লাড ব্যাংক। এটাকে বলা হয় ব্লাড ব্যাংক বা গ্রেভিয়ার্ড। তো গ্রেভিয়ার্ড মানে হচ্ছে তোমাদের কবর। ঠিক আছে। তো এই প্লীহাকে কিন্তু বলা হয় হচ্ছে ব্লাড ব্যাংক বা গ্রেভিয়ার্ড বলা হয়। ঠিক আছে, এটা তোমরা প্লীহা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে। নেক্সট যেটা আমরা দেখব, আর একটা ছোট ইনফরমেশন লোহিত রক্তকণিকার ওপরে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। মাথায় রাখবে, লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তবে দুটো প্রাণী রয়েছে, একটা প্রাণীর নাম হচ্ছে উট, একটা প্রাণীর নাম রয়েছে লামা। এই দুটো প্রাণী, লামাটা অনেকটা তোমার শিপ বা ভেড়া জাতীয়
বা মেষ যেটাকে বলা হয় তার মতো দেখতে অনেকটা একটা প্রাণী। তো এই লামা এবং উট এদের দুজনের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে। এটা ব্যতিক্রমী পশুর ক্ষেত্রে নিউক্লিয়াস থাকার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমাদের আর কয়েকটা জিনিস, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিন কি জিনিস? হিমোগ্লোবিন। তো এখানে মনে রাখবে হিম মানে কি? হিম মানে হচ্ছে লোহা। তো লোহা থাকার জন্যই কিন্তু লোহিত রক্তকণিকার রং হচ্ছে লাল। আর গ্লোবিন কি? গ্লোবিন হচ্ছে প্রোটিন। আর এই প্রোটিন কি করে? এ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করে। তো লোহিত রক্তকণিকার মধ্যে এই যে হিমোগ্লোবিন রয়েছে, এই হিমোগ্লোবিনের এটা হচ্ছে আমাদের একটা কাজ। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এটা পরীক্ষায় দেয় কোশ্চেনটা, এই যে এখানে যে তোমার লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনের গ্লোবিন এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বহন করে, কিন্তু সবচেয়ে বেশি কোন গ্যাস বহন করে? এই কোশ্চেনটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন। লোহিত রক্তকণিকায় সবচেয়ে বেশি পরিবাহিত হতে পারে যে গ্যাস, তার নাম হচ্ছে CO, অর্থাৎ কার্বন মনোক্সাইড, অর্থাৎ কার্বন মনোক্সাইড। খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে, তোমাদের পুলিশের পরীক্ষায় আসেনি ঠিকই, তবে অন্যান্য পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে। তো এই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। এরপর আমরা দেখব শ্বেত রক্তকণিকা। তো শ্বেত মানে হচ্ছে সাদা, আর বিজ্ঞানে এটাকে বলা হয় লিউকো। তো তাহলে আমরা শ্বেত রক্তকণিকার মধ্যে, শ্বেত রক্তকণিকা এটাকে ইংলিশে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসেল। তো এখানে একটা রেড ব্লাড কর্পাসেল তোমার আরবিসি, যেটা লোহিত রক্তকণিকা, আর এটা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। আচ্ছা, অপর নাম কি? এর অপর নাম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট। তো লিউকো কথাটা এসছে সাদা থেকে, আর সাইট কথাটা এসছে কোষ থেকে। নেক্সট হচ্ছে রক্তকণিকার যদি কমে যায়, যদি কম হয় মানুষের শরীরে, যেরকম আমরা পিনিয়া কথাটা বলেছিলাম, এরিথ্রোপিনিয়া অর্থাৎ তোমার অ্যানিমিয়া মানে লোহিত রক্তকণিকা কম হলে, তাহলে এই ক্ষেত্রে মানে তোমাদের শ্বেত রক্তকণিকা যদি কম হয় একে কি বলা হয়? লিউকো। তাহলে এখানে থাকবে লিউকো, তার সঙ্গে কি যুক্ত হবে? পিনিয়া। লিউকোপিনিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কম হয়। আর যদি বেড়ে যায়, তাহলে বেশি হলে পারে, সেক্ষেত্রে হবে হচ্ছে লিউকিমিয়া। লিউকিমিয়া। ওকে, তো এটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে। শ্বেত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? এটাও কিন্তু প্লীহাতেই ধ্বংস হয়। শ্বেত রক্তকণিকাও কিন্তু প্লীহাতে ধ্বংস হয়। আর শ্বেত রক্তকণিকার কাজ কি? সেটা হচ্ছে বাইরে থেকে আসা যে সমস্ত জীবাণু তাদেরকে ধ্বংস করা। নেক্সট আমাদের টপিক হচ্ছে তোমার অনুচক্রিকা বা প্লেটলেটস। মাথায় রাখবে, অনুচক্রিকা বা প্লেটলেটস। ঠিক আছে, অনুচক্রিকা বা প্লেটলেটস। তো এই অনুচক্রিকা বা প্লেটলেটস যেটা আছে, এক্ষেত্রে তোমাদের এটা যে উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। সেটাকে বলে থ্রম্বোসাইটোসিস, সাইটোসিস বলা হয়। আচ্ছা, এর অভাবে কি হবে? তো অভাবজনিত জিনিস যেটা, সেটাকে পিনিয়া বলা হয়। তো সেক্ষেত্রে আমরা এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। তো সবসময় মনে রাখবে, পিনিয়া কথাটা যখনই থাকবে তখনই সেটা অভাবজনিত। তো লিউকোপিনিয়া, থ্রম্বোসাইটোপিনিয়া, আর আমরা এরিথ্রোসাইটোপিনিয়া। তো এই কয়েকটা হচ্ছে অভাবজনিত। নেক্সট হচ্ছে বেড়ে গেলে কি হয়? বেড়ে গেলে কি হয় মানে কি, মানে প্রশ্নটা হচ্ছে কখন বাড়ে? তো আমাদের অনুচক্রিকা বাড়ে হচ্ছে ডেঙ্গুতে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ডেঙ্গুর সময় কিন্তু এটা বেড়ে যায়। আচ্ছা, আয়ু কতদিন? আয়ু হচ্ছে 3 থেকে 5 দিন। আর জন্ম কোথায় হয়? জন্ম কিন্তু বোন ম্যারো বা অস্থিমজ্জা, সেখানেই এর জন্ম হয়। তো এই হচ্ছে আমাদের অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার ওপরে কিছু ইনফরমেশন। নেক্সট আমাদের বিষয় হচ্ছে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন ল্যান্ডস্টাইনার। রক্তের গ্রুপ হচ্ছে ল্যান্ডস্টাইনার আবিষ্কার করে। 1 নম্বর হচ্ছে রক্তের যে গ্রুপ, এই গ্রুপ আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে ল্যান্ডস্টাইনার।
রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। তোমাদের আগের যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমরা বেশ কিছু আবিষ্কারক দিয়েছিলাম, এখানে আমরা একটা আবিষ্কারক অ্যাড করলাম, সেটা হচ্ছে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন, সেটা হচ্ছে ল্যান্ডস্টেইনার। এবার হচ্ছে রক্তের গ্রুপের নির্ণয়ের ক্ষেত্রে প্রধান উপাদান কি? রক্তের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে প্রধান উপাদান, তো প্রধান উপাদান আমাদের কি হবে? একটা হবে আমাদের অ্যান্টিজেন, আর একটা আমাদের কি হবে? অ্যান্টিবডি। একটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি। এর মধ্যে অ্যান্টিজেন কোথায় থাকে? এটা হচ্ছে রক্তের কণিকার মধ্যে থাকে, রক্তের কণিকায় থাকে এটা। আর অ্যান্টিবডি কোথায় থাকে? এটা হচ্ছে রক্ত রসে থাকে, ঠিক আছে? অ্যান্টিবডি থাকে রক্ত রসের মধ্যে আর অ্যান্টিজেন থাকে রক্ত কণিকায়। এখান থেকেও আমাদের কোশ্চেন আসে বা প্রিভিয়াস ইয়ারে অন্যান্য পরীক্ষায় এসেছে যে অ্যান্টিজেন রক্তের কোথায় থাকে আর অ্যান্টিবডি রক্তের কোথায় থাকে। তো এইবার আমাদের রক্তের গ্রুপ নর্মালি আমরা জানি চারটা, এ বি ও এ বি, এই চারটে গ্রুপ। তো এক্ষেত্রে যেটা আমাদের হয় সেটা হচ্ছে এখানে গ্রুপ লিখলাম, এবার এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে এ বি লিখবো আর এখানে ও লিখলাম, চারটে গ্রুপ। এবার এখানে আমরা আমাদের যেটা মানে সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে এ গ্রুপের যে রক্ত, এখানে অ্যান্টিজেন কি থাকে? এ। বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন কি থাকে? বি। আর এ বি গ্রুপে কি থাকবে? এও থাকবে, বিও থাকবে। আর ও গ্রুপে কি? ও গ্রুপে কেউ নেই, তার জন্য এটা হচ্ছে ও গ্রুপ। ও গ্রুপ মানে অ্যাকচুয়ালি জিরো গ্রুপ, এরকম ভাবে মনে রাখবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কিন্তু কোনো অ্যান্টিজেন নেই। তো এইবার এই মানে অ্যান্টিজেন যেটা হবে সেটাই কিন্তু রক্তের গ্রুপ হবে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে যদি আমাদের এখানে অ্যান্টিজেন যদি এ থাকে, তাহলে এখানে আমার অ্যান্টিবডি এই ক্ষেত্রে কি থাকবে? অ্যান্টিবডি আমাদের এখানে বি থাকবে, আর বি থাকলে পরে এখানে আমাদের অ্যান্টিবডি এ থাকবে। আর এখানে এ বি, যেহেতু এখানে এও অ্যান্টিজেন আছে বিও অ্যান্টিজেন আছে, এখানে কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও এর ক্ষেত্রে আমাদের এখানে দুটোই থাকে, মানে অ্যান্টি এও থাকে আবার অ্যান্টিবডি বি সেটাও কিন্তু এখানে আমাদের থাকে। তো দেখো জাস্ট বিষয়টাকে একটু উল্টে দাও, জিনিসটাকে তোমরা উল্টে দাও, আমাদের মূল ফোকাস করতে হবে অ্যান্টিজেনে। অ্যান্টিজেন যেটা হবে সেটাই রক্তের গ্রুপ হচ্ছে। তাহলে এ অ্যান্টিজেন এ, বি বি, এ বি এ বি, ও মানে জিরো, কিছু নেই। আবার এখানে যেটা হবে তার উল্টোটা হবে এখানে। তাহলে এখানে এ আছে মানে অ্যান্টিবডিতে বি আছে, এখানে বি আছে মানে এখানে এ আছে, এখানে এ বি দুটোই আছে মানে এখানে কিছুই নেই, আর এখানে কিছুই নেই মানে এখানে দুটোই আছে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের তোমার হচ্ছে রক্তের গ্রুপ, এবং এটা নির্ণয় হয়। তো এখানে তোমরা আরেকটা জিনিস তোমাদের হয়, সেটা পরীক্ষার জন্য দরকার নেই জন্য আমি করালাম না, যে পিতা এবং মাতার কোন ব্লাড গ্রুপ থাকলে বাচ্চার মধ্যে কোন প্রবাবিলিটি আসবে, আমি ওটা করাচ্ছি না যেহেতু ওটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট নয়। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে রক্তের পিএইচ ভ্যালু। রক্তের পিএইচ কত? সেটা কিন্তু 7.4, এটা হচ্ছে রক্তের পিএইচ ভ্যালু। তো 7-এর ওপরে হয়ে গেলে সেটা হয়ে যায় ক্ষারীয়। আর রক্ত কি? রক্ত হচ্ছে তরল যোগ কলা, এটাও মাথায় রাখবে, রক্ত হচ্ছে তরল যোগ কলা। আর একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কতখানি রক্ত থাকে? সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার রক্ত একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের ব্লাডের ওপরে ইনফরমেশন। এরপর আমরা চলে যাব ভিটামিন। তো দেখো ভিটামিন কে আবিষ্কার করেন? ভিটামিন আবিষ্কার করেন ক্যাসিমির ফাঙ্ক। বিজ্ঞানী হচ্ছে ভিটামিন আবিষ্কার করেন হচ্ছে কাসিমির ফ্যাং, বিজ্ঞানী ক্যাসিমির ফ্যাং, তিনি হচ্ছে ভিটামিন আবিষ্কার করেন। তো এবার ভিটামিন বেশি হতে পারে, কম হতে পারে। তো এক্ষেত্রে মনে রাখবে আমরা এটাকে বলি হাইপো আর হাইপার, এই দুটো শব্দ মাথায় রাখবে। তাহলে আমাদের যদি ভিটামিন কম থাকে, তো কম থাকলে সবসময় সেটা কি হবে? হাইপো। তাহলে এখানে হবে হাইপো ভিটামিনেসিস, ভিটামিনেসিস, এটা হচ্ছে আমাদের কম থাকলে। আর বেশি থাকলে আমাদের হাইপোটা শুধু হয়ে যাবে হাইপার, বাকি যা আছে তাই থাকবে, হাইপার ভিটামিনেসিস। তো এইবার এখান থেকে আমাদের যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিনগুলোর নাম, রাসায়নিক নাম এবং অভাবজনিত। তো এক্ষেত্রে আমরা সবার প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে ভিটামিন এ। মাথায় রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর ভিটামিন এর প্রভাবে তোমার হয় হচ্ছে রাতকানা রোগ হয়। আর ভিটামিন এ কে বলা হয় অ্যান্টিজেরপ্থ্যালম,
কারণ হচ্ছে জিরো অপথ্যালম, সো সেক্ষেত্রে এই যে তোমার চোখ সংক্রান্ত বিষয় চলে আসছে সেই জন্য। আরেকটা হয় সেটা হচ্ছে বৃক্কে পাথর, তার সঙ্গেও ভিটামিন এ যুক্ত। তো যাই হোক, এই রাতকানা রোগের জন্যই কিন্তু ওকে বলা হয় অ্যান্টিজেরপ্থল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের বি। তো বি এর মধ্যে B1, B2, B3 এরকম করে অনেকগুলো আছে, আমরা প্রত্যেকটারই কিন্তু মুখস্থ করব, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো এখানে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে B1। B1 কে বলা হয় থিয়ামিন। B1 কে বলা হয় থিয়ামিন। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা যে ভিডিওগুলো দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। অ্যাকচুয়ালি তোমরা যত বেশি এই ভিডিওকে লাইক করবে বা কমেন্ট করবে, ভিডিওর রিচ তত বাড়বে, আর ভিডিওর রিচ যত বাড়বে আমি কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। এটা মাথায় রাখবে যে আমার ভিডিওর মানে ভিউ যত বাড়বে সেটা কিন্তু আমার কাছে একটা বড় মানে কি বলবো, মানে এনার্জেটিক একটা বিষয়, এটা কিন্তু এনার্জি দেবে। তো সেই জিনিসটা মাথায় রাখবে। আর তোমাদের আগামীতে এই পুলিশের যে সিরিজটা, পুলিশের সঙ্গে এটা গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি চলছে, এই সিরিজটা যখন শেষ হবে এরপরে আমি রেলওয়ে জিকে আনার চেষ্টা করব, এবং সেখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ থাকবে, এবং সেটা খুব কনসাইজ ভিউতে থাকবে এবং রেলওয়ে এক্সামকে ফোকাস করেই থাকবে। তো যাই হোক, B1 যে ভিটামিন রয়েছে এটার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। আর B1 এর ঘাটতিতে যে অসুখটা হয় সেটাকে বলা হয় বেরিবেরি, সেটাকে বলা হয় বেরিবেরি অসুখ। নেক্সট হচ্ছে আমাদের B2। B2 কে বলা হয় রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন, আর রাইবোফ্লাভিন বলা হয়, এটা হচ্ছে মুখে ঘা হয়, মুখে ঘা হয় হচ্ছে B2 এর অভাবে। B3 হচ্ছে আমাদের নিয়াসিন, আর নিয়াসিনের অভাবে হয় হচ্ছে পেলেগ্রা, নিয়াসিনের অভাবে হয় পেলেগ্রা রোগ। তারপর হচ্ছে B5। B5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে B3। এখানে হচ্ছে ক্লান্তি, ক্লান্তি B5। তারপরে হচ্ছে তোমার B6। B6 হচ্ছে পাইরিডক্সিন, পাইরিডক্সিন। B6 হচ্ছে পাইরিডক্সিন, এইটাতে হচ্ছে তোমাদের অ্যানিমিয়া। এখানে অ্যানিমিয়ার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে খিঁচুনি হয়। এই দুটো হচ্ছে B6 এ। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে B7। B7 কে বলা হয় বায়োটিন, মাথায় রাখবে, B7 কে বলা হয় বায়োটিন। এটা কিন্তু আমাদের ত্বক এবং চুল সংক্রান্ত, দেখবে ওই চুলের মধ্যে এক ধরনের ছোট ছোট ইসে পাওয়া যায় ওষুধের দোকানে, এটা হচ্ছে বায়োটিন, ভিটামিন B7। এটা হচ্ছে তোমার চুল পড়া এবং ত্বকের জেল্লাই হোক বা তোমার হচ্ছে র্যাশ ওঠে যে, সেটাকে বন্ধ করতে সাহায্য করে B7। তারপরে নেক্সট আমরা করব হচ্ছে B9। B9 কে বলা হয় ফলিক অ্যাসিড, ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা জিনিস, ফলিক অ্যাসিড। আর এটা হচ্ছে মানে এর ঘাটতিতে যেটা আমাদের হয় সেটা হচ্ছে তোমার এক ধরনের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলা হয়, অ্যানিমিয়ারিয়ার একটা টাইপ, সেটা কিন্তু আমাদের এই B9 মানে ফলিক অ্যাসিডের জন্য মানে অভাবজনিত কারণে এটা হয়ে থাকে। তো সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা হচ্ছে আমাদের B9 এর অভাবে হয়। এরপরে আছে আমাদের B12। এই B12 থেকে আমাদের অনেক রকম করে কোশ্চেন আসে, বলা হয় কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট আছে, তো সেটা B12, মানে এর রাসায়নিক নাম সায়ানো কোবালামিন, কোবালামিন। এই যে কোবালামিন, যে এই যে কোবাল, এটা কোবাল্ট থাকার জন্য, তো আমাদের এটা পরীক্ষায় কোশ্চেন আসে কোন ভিটামিনে কোবাল্ট আছে, আনসারটা হবে ভিটামিন B12। রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন। আর এর ফলে কি হয়, এর ফলে হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে দেখো আমাদের অ্যানিমিয়ার অনেক টাইপ আছে এবং সেটা অনেক রকম ভিটামিনের সঙ্গে যুক্ত। মেগালোব্লাস্টিক হচ্ছে B9, B12 এর সঙ্গে হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, আর আমাদের B6 এর সঙ্গে তোমার হচ্ছে অ্যানিমিয়া। তো এই তিনটে ভিটামিনের মানে বি ভিটামিনের মধ্যেই তিনটে ইসেতে রয়েছে। এরপরে আমরা ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এ খুব মানে এই ভিটামিন সি কিন্তু মানে 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 লজ্জাবতী আর কি, মানে এ একটুতেই কিন্তু উবে যায়।
তো ভিটামিন সি মেইনলি থাকে টক জাতীয় ফলে, আর টক জাতীয় ফল কেটে রেখে দিয়ে তারপরে খেলে পারে পেট ভরবে, কিন্তু ভিটামিন সি কিন্তু আসবে না। তো ভিটামিন সি মানে ওই মানে প্রকৃতিতে ওইভাবেই থাকে আর কি। তো যদি তোমরা খুব মানে ভিটামিন সি তোমরা শরীরে তখনই ঢোকাতে পারবে যদি তোমরা মানে খাদ্যের বিষয়ে মানে গোগ্রাসে খেতে পছন্দ করো, তাহলেই তোমরা ভিটামিন সি কে পাবে। তো এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। যে কোনো লেবু জাতীয় ফল তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর কাজ হচ্ছে তোমার স্কারভি রোগ প্রতিরোধ করে। স্কারভি রোগ প্রতিরোধ করে হচ্ছে ভিটামিন সি। এর বাইরে তোমরা পাবা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে রিকেট, আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া। এই অসুখটা হয় ভিটামিন ডি এর ফলে। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। এটা হচ্ছে ভিটামিন ডি। আর এটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে হচ্ছে রিকেট, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ঠিক আছে। আর ভিটামিন ডি এর পরে চলে আসবে, আচ্ছা ভিটামিন ডি, আচ্ছা এটা পরে বলছি। তো ভিটামিন ডি এর পরে আসবে ভিটামিন ই। এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। আর এই ভিটামিনটাকে বলা হয় হচ্ছে বিউটি ভিটামিন। হ্যাঁ, একে বলা হয় বিউটি ভিটামিন। আর এই ভিটামিন কিন্তু বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। ঠিক আছে, এই ভিটামিন হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। আরেকটা ভিটামিন রয়েছে, সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। আর এর কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা। তো এগুলো হচ্ছে আমাদের ভিটামিনের রাসায়নিক নাম এবং তার কার্যকারিতা বা অভাবজনিত ফল। এরপরে আমরা ভিটামিন থেকে এক্সট্রা কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে ফ্যাট সলিউবল, আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল। মানে জলে দ্রবণীয় ভিটামিন এবং তেলে দ্রবণীয় ভিটামিন। মনে রাখবে, জলে দ্রবণীয় যে ভিটামিনগুলো রয়েছে এগুলো যেহেতু জলে দ্রবীভূত হয়ে যায়, তাই আমাদের শরীরের মধ্যে জলে দ্রবীভূত হওয়ার পর ইউরিন দিয়ে বেরিয়ে যায়, কিন্তু ফ্যাট সলিউবলটা আমাদের শরীরে থাকে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা ফ্যাট সলিউবল যেগুলো রয়েছে সেটা হচ্ছে এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিউবল হচ্ছে বি আর সি। বি বলতে বি কমপ্লেক্স, টোটাল বি যতগুলো রয়েছে এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল হওয়ার জন্য এগুলো আমাদের শরীরের বাইরে কিন্তু বেরিয়ে যায়, মাথায় রাখবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের শরীরে তৈরি হয় কোন ভিটামিন মানুষের শরীরে তৈরি হয়। তো মানুষের শরীরে এক হচ্ছে আমাদের চামড়া বা ত্বক, সেখানে তৈরি হয় ভিটামিন ডি সূর্যালোকের উপস্থিতিতে। তো সেই জন্য আমাদের ডি হচ্ছে মানুষের শরীর হয়, কে হয় এই দুটো ভিটামিন। আর একটা হচ্ছে B7 যেটাকে বায়োটিন বলা হয়। এই বায়োটিনও কিন্তু আমাদের শরীরে স্বল্প মাত্রায়, মূলত ডি এবং কে এই দুটো ভিটামিন আমাদের শরীরে তৈরি হয়। আর মানুষের শরীরকে বাদ দিলে যদি অন্যান্য পশু ধরা হয় এক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পশুর ক্ষেত্রে বললে সেক্ষেত্রে সি, ডি এবং কে, মানে এক্সট্রা হচ্ছে সি, এটা পশুদের শরীরেও তৈরি হয়ে থাকে। তো এরপরে আমরা যে জিনিসটা করব ভিটামিন থেকে, সেটা হচ্ছে যে কিছু ভিটামিন রয়েছে যেগুলো অন্যান্য হরমোনের অ্যাক্টিভিটিকে প্রভাবিত করে থাকে। যেমন ধরো ভিটামিন ডি, এই ভিটামিন ডি কিন্তু মানে নিজে হরমোনের মতোই কাজ করে। এটা স্ট্রেট কোশ্চেন আসে যে কোন ভিটামিন হরমোনের কাজ করে, তো সেটা হচ্ছে ভিটামিন ডি হচ্ছে তার উত্তর হবে। ভিটামিন এ আর ভিটামিন ই হচ্ছে, একটা হচ্ছে প্রজনন আর একটা হচ্ছে থাইরয়েড। এই দুটো হরমোনে প্রভাব ফেলে, এই দুটো হরমোনের ওপর প্রভাব ফেলে হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ই। ভিটামিন এ এবং ই প্রজননের সঙ্গে সম্পর্কিত হরমোন এবং থাইরয়েড হরমোন, এই দুটোর উপরে কিন্তু এই দুটো ভিটামিন প্রভাব সৃষ্টি করে। আর নেক্সট আমাদের আসে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে অ্যাড্রিনাল হরমোনকে প্রভাবিত করে, অ্যাড্রিনাল হরমোনকে ভিটামিন সি প্রভাবিত করে। আর B6 যেটা রয়েছে সেটা আমাদের স্নায়ু ও মানসিক হরমোন যেগুলো রয়েছে, মানে এই সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করে যে হরমোনগুলো, তাদেরকে
মানে তাদের কার্যকারিতাকে প্রভাবিত করে, সেটা হচ্ছে B6। তো যাই হোক, এই হরমোনগুলো কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসছে যে কোন ভিটামিন হরমোন হিসাবে কাজ করে। তো সেটা হচ্ছে ভিটামিন ডি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রাখবে। এরপরে যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখলাম যে বিজ্ঞানসম্মত নাম। তো বিজ্ঞানসম্মত নাম আমি একবারই দেখেছি, আমার চোখে একবারই এসেছে একটা কোনো পরীক্ষায়। তো আমরা 8 থেকে 10টা খুব সংক্ষিপ্ত, মানে খুব কমন এবং খুব সোজা ধরনের, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেগুলোই শুধু দেখে নেব। বিজ্ঞান হচ্ছে ধান, ধান হচ্ছে ওরাইজা স্যাটাইভা, ওরাইজা স্যাটাইভা, এটা হচ্ছে ধান। 2 নাম্বার হচ্ছে গম, গম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিকাম, অ্যাস্টিকাম। তারপর হচ্ছে তোমার ভুট্টা, তো ভুট্টা হচ্ছে জিয়া মেইজ, জিয়া মেইজ, এটা হচ্ছে ভুট্টা। নেক্সট হচ্ছে গরু, গরু হচ্ছে বভিস ইন্ডিকাস বা বস ইন্ডিকাস। আবার মানে ভ্যারাইটি অনুযায়ী এটা চেঞ্জ হয় গরুর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে জবা ফুল, জবা ফুল হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটা হচ্ছে জবা গাছ, এই জবা গাছ না, সরি, জবা ফুল। নেক্সট হচ্ছে পদ্ম, পদ্ম হচ্ছে নীলাম্ব, নীলাম্ব নুসিফেরা, নুসিফেরা, এটা হচ্ছে পদ্ম। নেক্সট হচ্ছে রুই মাছ, রুই মাছ, এটা হচ্ছে লোবিও রোহিতা বা রুহিতা। কাতল মাছ সবচেয়ে সোজা, এটা কাতলা, 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 কাতলা। আর লাস্ট হচ্ছে বাঘ, বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। তোমরা এই কয়েকটা দেখে রাখতে পারো। আমি ধানের এটা দেখেছিলাম কোশ্চেনে, তো মোটামুটি বেসিক যে কটা, এই কটা তোমরা দেখতে পারো। মনে রাখবে যে তোমার যেহেতু পরীক্ষায় অপশান থাকবে, অতএব তোমাকে যে একদম হুবহু মুখস্থ করতে হবে এরকম না, শুধু রিডিংটা কয়েকবার করে পড়বে, যদি মুখস্থ হয় ভালো, আর না হলে হয়তো শুধু প্রথমেরটা মুখস্থ করলা, ধান ওরাইজা, ভুট্টাতে মেইজ আছে, এরকমভাবে তোমরা যদি পারো দেখে রাখতে পারো। আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ফলমূল যেগুলো পরীক্ষায় দেয় যে এটা গাছের কোন অংশ। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসেই আসে। তো এই ধরনের কোশ্চেন আমি তোমাদের একটা লিস্ট করে দিচ্ছি, যেখান থেকে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে যে কোনটা গাছের কোন অংশ, এবং তোমরা যদি একটু পড়ে নাও তাহলে তোমাদের কনফিউশন দূর হবে। এবং এগুলোর মধ্যে কোনটা বেশি পরীক্ষায় আসে সেটাও আমি তোমাদের বলে দেব। তো ধরো যদি বলে আলু, তো আলু অ্যাকচুয়ালি এটা খুব পরীক্ষায় আসে। পটাটো, একটা আলু আসে, একটা মিষ্টি আলু আছে, দুটোই কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। তো আলু যেটা, সেটা হচ্ছে কিন্তু কন্দ কাণ্ড, মানে তোমার কন্দ কথাটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বলতে পারে মূল, কাণ্ড, পাতা, ফল, কোনটা। তো সেক্ষেত্রে আলু কিন্তু কাণ্ডরই বর্ধিত অংশ, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কন্দ কাণ্ড। ঠিক আছে। নেক্সট তোমরা করবে হচ্ছে মিষ্টি আলু। আলু এবং মিষ্টি আলু দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। মিষ্টি আলু হচ্ছে মূল, এটা এটা যে আলু যেরকম কাণ্ডেরই কন্দ, এটা মূলের কন্দ, ঠিক আছে। তো সেটাকে তোমরা কন্দ মূল, এই কথাটাও কিন্তু এখানে রাখতে পারো মিষ্টি আলুর ক্ষেত্রে। মানে তোমাদের অপশনে মূল থাকতে পারে অথবা কন্দমূল থাকতে পারে, যে কোনো একটা অপশনে থাকতে পারে। নেক্সট হচ্ছে গাজর, তারপরে হচ্ছে বিট, ঠিক আছে। গাজরের ক্ষেত্রে এটা তো মূলই হবে, যেই মানে মূলের যে অংশটা আর কি খাদ্য সঞ্চয় করে রাখা হয়, সেই অংশটা হচ্ছে এটা। গাজরের ক্ষেত্রে তোমরা এটাকে মূল অপশনই পরীক্ষায় থাকবে। বিটের ক্ষেত্রেও কিন্তু মূল অপশনই থাকবে। মূলার ক্ষেত্রেও কিন্তু মূল অপশন থাকবে। মূলা অ্যাকচুয়ালি রসালো মূল হয়, ঠিক আছে। আর গাজর হচ্ছে খাদ্য সঞ্চয় মূল হয় আর কি, ঠিক আছে। তো মূলা হচ্ছে মূল হবে। তারপরে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু কাণ্ড, মাথায় রাখবে, একদম যেন ভুল না হয়। মানে পেঁয়াজ খাচ্ছ মানে তোমরা গাছের ডালকে খাচ্ছ, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম। তো পেঁয়াজ হচ্ছে কাণ্ড। আর থাকবে হচ্ছে আদা, আদা, আদাকে বলা হয় হচ্ছে তোমার কাণ্ড, কিন্তু এটা হচ্ছে তোমার রাইজোম টাইপের আর কি, ঠিক আছে। আদা হচ্ছে কাণ্ড, কিন্তু সরি, এটা কন্দ
কন্দই বলবো আর কি। নেক্সট হচ্ছে আদার পরে হচ্ছে তোমার হলুদ আসবে, হলুদ, ঠিক আছে, হলুদ। এই হলুদটা হচ্ছে এটাও কাণ্ড। তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষায় খুব আসে। এর মধ্যে আলু, মিষ্টি আলু আসে, পেঁয়াজ আসে, আদা খুব একটা দেখি নাই আমি পরীক্ষাতে, হলুদও দেখি নাই, কিন্তু এগুলো দেয় কিন্তু পরীক্ষাতে, ঠিক আছে। এর বাইরে তোমরা ধরো বাঁধাকপি তোমরা প্রত্যেকেই জানো ওটা পাতা, কিন্তু ফুলকপি, একটা জিনিস তোমাদের বলে রাখি, ফুলকপি কিন্তু গাছের ফুল ঠিক নয়। হ্যাঁ, মানে ফুলকপি গাছ যদি জমি দেখো তোমরা, জমিতে ফুলকপি আছে, যদি কৃষক সেই ফুলকপিটাকে না তোলে, বহুদিন রেখে দেয়, তাহলে ফুলকপির যেটাকে এতদিন ফুল ভেবেছো, ঠিক তার ওপর থেকে আবার একটা মানে বড় সরু, মানে সরু আকৃতি, মোটামুটি এতটা হাইটের একটা ডালের মতো বের হবে, তার মাথায় ফুল ফুটবে। তো ফুলকপি কিন্তু ফুল নয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে ফুলকপি, ফুলকপি হচ্ছে ফুলের মুকুল, ফুলের মুকুল, এবং সেটা কিন্তু একেবারে অপরিণত, ঠিক আছে, এটা মাথায় রাখবে ফুলকপির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে তোমরা ধান, গম, ভুট্টা, তারপরে হচ্ছে মুসুর, তারপরে ছোলা আর মুগ, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বীজ, ফল না, মাথায় রাখবে এগুলো বীজ, ফল নয়। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক। মোটামুটি তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো এখানে মোটামুটি চলে এসছে। এরপরে আরও দুটো ভিডিও হবে এবং সেখানে আমি আরও ইম্পর্টেন্ট টপিক যেগুলো রয়েছে সেগুলোকে অল্প অল্প করে আলোচনা করে দেব। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিও লাইক এবং নতুন হলে সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, টাটা।